হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারের প্রায় শেষ অংশে আমরা চলে এসেছি এবং আজকের এই লেকচারে আলোচনা করব গ্রিন হাউস প্রভাব কি সেই বিষয়টা নিয়ে এবং গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস গ্যাস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই যে লেকচারগুলো তোমরা দেখছো সেই লেকচারগুলোর যদি হ্যান্ড রিটেন নোট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই গ্রুপেরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও আর এই লেকচারগুলোর হাতে লেখা নোট তোমরা পেয়ে যাবে। আর আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, সেই গ্রুপেরও লিংক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেই ফেসবুক পেজটাতেও তোমরা যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি আজকের লেকচার। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব কি বা গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়। তার আগে একটা ছোট্ট জিনিস আমরা বলি যে গ্রিন হাউস জিনিসটা কি। যে সমস্ত শীত প্রধান দেশ, মানে যেখানে যে সমস্ত দেশের উষ্ণতা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি থাকে বা কখনো নেগেটিভ হয়ে যায়, সেই দেশগুলোতে কিভাবে চাষবাস করা হয় বা গাছপালাকে সেই নিম্ন উষ্ণতায় কিভাবে বাঁচিয়ে রাখা হয় তার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় গ্রিন হাউস। গ্রিন হাউস কি? দেখো, যে গ্রিন হাউস হচ্ছে একটা কাঁচের ঘরের ভেতরে গাছপালাগুলোকে লাগানো হয়। সেখানে এইটা ধরো কাঁচের ঘর, এখানে গাছপালাগুলো সব লাগানো আছে, এখানে ছোট বড় কিছু গাছপালা লাগানো আছে, ঠিক আছে। এইখানে এবার উষ্ণতা তো খুবই কম উষ্ণতা। এবার বাইরে থেকে ধরো কিছু পরিমাণ তাপ, যে তাপটা আসছে এর ভেতরে ঢুকে পড়লো ঘরটার ভেতরে ঢুকে পড়লো। যখনই কাঁচ ভেদ করে তাপটা ভেতরে ঢুকলো তখন এর যা শক্তি ছিল, মানে আলোক শক্তিটা ভেতরে ঢুকে যাওয়ার পর তার শক্তি কিছুটা কমে যায়। শক্তি কমে যায় মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। যে আলোক তরঙ্গটা ঢুকলো তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, ফলে এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মিটা কিন্তু আর ফিরে বেরিয়ে যেতে পারে না। ফলে এই যে ঢুকে গেল আর বেরোতে পারলো না, খাঁচার মতো বন্ধ হয়ে গেল আলোক তরঙ্গটা। এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় গ্রিন হাউস। দিয়ে এই গাছপালাগুলোর উষ্ণতা বাইরের উষ্ণতা অপেক্ষা কিছুটা বেশি থাকে, ঠিক আছে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব বা এটাকে বলা হয় গ্রিন হাউস। এবার দেখো, গ্রিন হাউসে তাহলে মূল বিষয়টা কি, যে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভেতরে ঢুকে গিয়ে তার তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে গেল। মানে ভাবতে পারো কোনো একটা খাঁচায় ছোট একটা ইঁদুর ঢুকে গেল, যে ভেতরে বড় হয়ে গেল, দিয়ে আর সেখান থেকে বেরোতে পারলো না। এইটাই হচ্ছে গ্রিন হাউস। তরঙ্গ দৈর্ঘ্যের ভেতরে বড় হয়ে গেল, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় সে কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারলো না, ভেতরেই থেকে গেল। ফলে ভেতরে উষ্ণতা কিছুটা বেড়ে গেল। এটাই হলো গ্রিন হাউস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস প্রভাব কি। গ্রিন হাউস প্রভাব খুব ভালো একটা বিষয়। গ্রিন হাউস প্রভাব দেখো, এই হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ। এইখানে সূর্য আছে, সূর্য থেকে আলোক রশ্মি আসছে, দিয়ে এইভাবে রশ্মিগুলো এসে কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে আবার বিকিরিত হচ্ছে। যদি শুধুমাত্র এই প্রসেসিংটাই চলতো, মানে আলোক রশ্মি সূর্য থেকে এসে পৃথিবী পৃষ্ঠে পড়লো, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি মহাশূন্যে ফিরে যেত, তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা -30 ডিগ্রি সেলসিয়াস হতো। কত? পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত, যেখানে জীব জগৎ বেঁচে থাকা একেবারেই অসম্ভব হতো। তাহলে এমন কি ঘটনা ঘটছে যে আমাদের পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা -30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে না, বরং এভারেজ উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। এমন কি? সেটাই হলো গ্রিন হাউস। দেখো, এইখানে বিভিন্ন গ্যাস আছে। কি আছে? বায়ুমণ্ডলে এই জায়গাগুলোতে বিভিন্ন গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড। এই গ্যাসগুলো এখানে আছে বায়ুমণ্ডলের মধ্যে, বিভিন্ন গ্যাস আছে, ঠিক আছে। এই যে
সূর্য থেকে আলোক রশ্মিগুলো আসলো, পৃথিবী পৃষ্ঠে পড়লো, এরপর পৃথিবী পৃষ্ঠ থেকে যখন বিকিরিত হচ্ছে তখন এই গ্যাসগুলো কি করছে, এই আলোক রশ্মির যেটা ফিরে যাচ্ছিল আবার মহাশূন্যে, সেই আলোক রশ্মির কিছু অংশ শোষণ করে নিচ্ছে আর কি করছে, এইখান থেকে পুনরায় আবার পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে আলোটা যেন এই খাঁচার মধ্যে বন্ধ হয়ে গেল, এই জন্যই এই অঞ্চলটার উষ্ণতাটা কি স্বাভাবিক থাকে, মানে জীবজগৎ বেঁচে থাকার উপযুক্ত উষ্ণতাটা মেনটেন হয়। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। এই যে গ্রিন হাউস যেটা বোঝালাম, যে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কাঁচের বক্সের মধ্যে ভেতরে ঢুকে গিয়ে ওর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে সে কিন্তু আর বেরিয়ে আসতে পারে না, ফলে কাঁচের বক্সের ভেতরেই থেকে যায়, দিয়ে তার ভেতরের উষ্ণতাটা কিছুটা বেড়ে যায়। এইখানেও কি হচ্ছে, সূর্য থেকে আলোক রশ্মি আসছে পৃথিবী পৃষ্ঠে, এই আলোক রশ্মিগুলো যখন ফিরে যেতে চাইছে তখন বায়ুমণ্ডলের বিভিন্ন গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, এরা কি করছে, যে আলোটা ফিরে যেতে চাইছিল তার কিছু অংশ শোষণ করে নিচ্ছে এবং কিছু অংশটাকে কি করাচ্ছে, আবার পৃথিবীর দিকে প্রতিফলিত করাচ্ছে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা অন্য জীব জগৎ বেঁচে থাকার উপযুক্ত হয়। যদি এই গ্যাসগুলো এই বিকিরিত আলোক রশ্মিকে শোষণ না করত তাহলে তারা মহাশূন্যে ফিরে যেত, আর মহাশূন্যে যদি পুরোপুরিটাই ফিরে যেত তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা হতো -30°C, যেখানে জীব জগৎ কোনোভাবেই বেঁচে থাকতে পারতো না। তাহলে বোঝা গেল গ্রিন হাউস প্রভাব কি, যে পৃথিবী পৃষ্ঠে, দেখো আমি লিখে দিয়েছি অলরেডি, যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত, এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, জলীয় বাষ্প আছে, আছে নাইট্রাস অক্সাইড। এরা কি করছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড মানে N2O, এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত, দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে যারা বিকিরণ করে ফিরে যাচ্ছিল, বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের, দেখো আন্ডারলাইন করো, দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির কিছু অংশ কি করছে, কিছু অংশ শোষণ ও বাকি অংশ কি করছে, প্রতিফলিত করে, বাকি অংশ আবার পৃথিবীর দিকে প্রতিফলিত করছে, প্রতিফলিত করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিন হাউস প্রভাব বলা হয়। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, মানুষ তৈরি করেনি, মানুষের দ্বারা সম্ভব নয় এটা তৈরি করা। তাহলে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে কি আছে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, এরা কি করছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আলোগুলো বিকিরিত হয়ে মহাশূন্যের দিকে যেতে চাইছিল তখন তাদের কিছু অংশকে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তারা বায়ুমণ্ডলে ধরে রাখলো, আর বাকি অংশকে কি করলো, এইখান থেকে আবার ঘুরিয়ে পাঠিয়ে দিল পৃথিবীর দিকে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতাটা কি জীব কুলের বেঁচে থাকার জন্য উপযুক্ত হয়। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হলো গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবারে লিখে ফেলো VIP, গ্রিন হাউস প্রভাব কাকে বলে। এবার হচ্ছে গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি বা গ্রিন হাউস ইফেক্টের উপযোগিতা কি, সেটাই যে বারবার বলছি, যে যদি বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো, যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যে আলোক রশ্মিগুলো বিকিরণ হলো তারা কি করতো, একেবারে আবার মহাশূন্যে ফিরে চলে যেত। এর ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা হতো প্রায় -30°C, যেখানে জীব জগৎ একেবারেই বেঁচে থাকতে পারতো না, মানে পৃথিবী থেকে জীব নিশ্চিহ্ন হয়ে যেত। বোঝা গেল। তাহলে এটাই লিখেছি
যে গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা। কি উপযোগিতা? বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত তাপ ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত, মহাশূন্যে চলে যেত। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা হতো প্রায় -30°C। আন্ডারলাইন করো, -30°C হয়ে যেত, যা জীব বেঁচে থাকার অনুপযুক্ত। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গ্রিন হাউস প্রভাব কাকে বলে, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি। এরপরে এই টপিকের সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পড়ে সেটা যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে। তাহলে গ্রিন হাউস গ্যাস কারা? যারা গ্রিন হাউস প্রভাবটাকে দেখায়, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। বোঝা গেল? তাহলে পরের টপিক হচ্ছে গ্রিন হাউস গ্যাস কাকে বলে। গ্রিন হাউস গ্যাস খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাস, তাহলে গ্রিন হাউস গ্যাস মানে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো এই ঘটনাটা ঘটাচ্ছে, মানে পৃথিবী থেকে যে আলোটা বিকিরিত হয়ে মহাশূন্যে যেতে চাইছিল তাদেরকে যারা বাধা দেয়, যে গ্যাসগুলো বাধা দেয় তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। বায়ুমণ্ডলের সব গ্যাস কিন্তু বাধা দেয় না, তাই বায়ুমণ্ডলের সব গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে মূল গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস কি? যে সমস্ত গ্যাস বা বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস গ্রিন হাউস প্রভাব দেখায় তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়, গ্রিন হাউস গ্যাস বলে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, গ্রিন হাউস গ্যাস কাকে বলে। যে সমস্ত গ্যাস গ্রিন হাউস প্রভাব দেখায় তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। উদাহরণ কি? এই যে বারবার বলছি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড। তাহলে উদাহরণ হচ্ছে, কি কি? কার্বন ডাই অক্সাইড, এটা গ্রিন হাউস প্রভাবের 50%, গ্রিন হাউস প্রভাবের 50% একাই কার্বন ডাই অক্সাইড সম্পন্ন করে। মানে গ্রিন হাউস প্রভাবটার অর্ধেক কার্বন ডাই অক্সাইডের জন্যই ঘটে থাকে। তারপরে হচ্ছে মিথেন, CH4, নাম কি বললাম? মিথেন, ব্র্যাকেটে লিখে রাখো, মিথেন এ প্রায় 19% প্রভাব দায়ী, মানে 19% গ্রিন হাউস প্রভাবের জন্য 19% দায়ী। তারপরে হচ্ছে জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, তারপর CFC, যেটা বলাই হয়নি, CFC, ক্লোরোফ্লুরোকার্বন, আগের লেকচারে আমরা লিখেছি এর ব্যাপারে, ক্লোরোফ্লুরোকার্বন এ কতটা দায়ী? এ প্রায় 16% দায়ী। গ্রিন হাউস প্রভাবের জন্য CFC প্রায় 16% দায়ী। তারপরে হচ্ছে আমাদের জলীয় বাষ্প আছে, নাইট্রাস অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড মানে N2O, নাইট্রাস অক্সাইড এ কত পার্সেন্ট? প্রায় 8% দায়ী, 8%। আর হচ্ছে জলীয় বাষ্প, এ প্রায় 5%। হ্যাঁ, তার আরেকটা গ্যাস যেটা ভুলে গেছি সেটা হচ্ছে ওজোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC, আরেকটা হচ্ছে ওজোন গ্যাস।
এইখানে সিএফসি ওজন, ওজন গ্যাস, ওজন গ্যাস O3, ওজনটা হচ্ছে 8%, ওজনটা হচ্ছে 8% দায়ী, এ হচ্ছে 5% দায়ী, আর জলীয় বাষ্প হচ্ছে 2% দায়ী। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস গ্রিন হাউস প্রভাব দেখায় তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়। উদাহরণ কি? মেন একবারে সব থেকে বড় গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, 50% এ একাই গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে মিথেন, যে একাই 19% নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, 16% নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে ওজোন গ্যাস O3, 8%, আর নাইট্রাস অক্সাইড N2O এবং জলীয় বাষ্প। এই কটা হলো বায়ুমণ্ডলের মূল গ্রিন হাউস গ্যাস। কিন্তু দেখো, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কিন্তু তারা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। কারণ হচ্ছে যে অক্সিজেন এবং নাইট্রোজেন অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে না। অবলোহিত রশ্মিকে শোষণ তো করতে হবে, শোষণ করতে পারে না, তাই অক্সিজেন এবং নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস কারা? কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, ওজন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো সব হলো গ্রিন হাউস গ্যাস। তাহলে সব চাইতে বেশি দায়ী কে? এই মালটা কার্বন ডাই অক্সাইড হলো। এবার তারপরে দেখো, এইখানে একটা স্টার দিয়ে লিখো, স্টার খুবই ইম্পর্টেন্ট, যে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস থাকলেও এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এরা গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস নয়, কারণটা কি? কারণ অক্সিজেন এবং নাইট্রোজেন অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আছে, কিন্তু এরা কিন্তু গ্রিন হাউস প্রভাব দেখায় না, অর্থাৎ এরা গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস থাকলেও এরা গ্রিন হাউস গ্যাস নয়, কারণ অক্সিজেন এবং নাইট্রোজেন অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। এইখান থেকে একটা কোশ্চেন 100% তোমাকে এমসিকিউ দেবে, যে নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? তিনটে থাকলো, ধরো কার্বন ডাই অক্সাইড থাকলো, তারপরে থাকলো জলীয় বাষ্প থাকলো, মিথেন থাকলো, আর এইখানে হয় অক্সিজেন থাকলো বা নাইট্রোজেন। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তাহলে এই গেল গ্রিন হাউস প্রভাব কি, গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা, আর তারপরে অক্সিজেন এবং নাইট্রোজেনকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না কেন, সবকিছু হয়ে গেল। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, যে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি। দেখো, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং
সেই জিনিসটা কি দেখো আগে বুঝে নাও যে দিন দিন তাহলে গ্রিন হাউস গ্যাস কে কে বলতো? কার্বন ডাই অক্সাইড, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে আছে নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প, মিথেন। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে দিন দিন ক্রমশ বাড়ছে, দিনের পর দিন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তেই আছে। ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউসের বা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বাড়ছে। এখানে প্রচুর গ্রিন হাউস গ্যাস জমা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড দিন দিন সেই গ্যাসের পরিমাণটা বাড়ছে। এবার কার্বন ডাই অক্সাইড আছে মানে তারা গ্রিন হাউস প্রভাব দেখাবে। ফলে কি করছে, এই যে রশ্মিটা আসলো সেই রশ্মিটার পুরো অংশটাকে শোষণ করে নিচ্ছে, আবার পৃথিবীর দিকে পাঠাচ্ছে। ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা দিন দিন বাড়ছে। আগে তোমরা দেখেছো যে কম গরম লাগতো, এখন বেশি গরম লাগছে। এখন বাড়ি বাড়ি এসি বসাতে হচ্ছে, এসি ছাড়া থাকা যাচ্ছে না। আগামীতে হয়তো দেখা যাবে যে ফ্যানের মতো প্রত্যেক বাড়িতে এসি লাগবে, না হলে মানুষ বেঁচে থাকতে পারবে না। তার কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা দিন দিন কিন্তু বাড়তে আছে। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী? এই যে গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে যতটা থাকার কথা ছিল দিন দিন তার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন, মানে বিশ্বের গড় উষ্ণতা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাই এর নাম হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে লিখবো বিশ্ব উষ্ণায়ন, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমশ বাড়তে থাকায়, দেখো কি বললাম, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় কি হচ্ছে? পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাওয়ার ঘটনাকে, দেখো কি বললাম, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তাহলে একেবারে সহজভাবে বলতে গেলে কি বলবো, যে গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাবে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হচ্ছে? গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। কি হচ্ছে? পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে ঘটনাটা সেটাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে বিশ্ব উষ্ণায়নের কারণ কি? কারণটা কি? গ্রিন হাউস গ্যাসগুলো। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে? পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তাহলে বলো তো এই যে বিশ্ব উষ্ণায়নের মেন কারণ কি? গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে বেড়ে যাওয়া। এবার বলো তো এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন এরা বাড়ছে কেন? এরা বাড়ছে তার কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, পেট্রোল, ডিজেল। ঠিক আছে, এই গ্যাসগুলো প্রচুর, মানে এই জ্বালানিগুলো, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এই জ্বালানিগুলো ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে গিয়ে জমা হচ্ছে। এবার বায়ুমণ্ডলে
কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়নের ঘটনা ঘটছে। তাহলে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়নের কারণ 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেমন কি কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই CO2ই তো বিশ্ব উষ্ণায়নের ঘটনা ঘটাচ্ছে, তাই না? তারপরে হচ্ছে যে দেখো আরো কিছু কিছু কারণ কিন্তু আছে। যদি গাছপালা দিন দিন কেটে ফেলা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড শোষণ কে করে? একমাত্র উদ্ভিদ জগতই কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাহলে গাছপালা ধ্বংস করে দেওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড যারা শোষণ করে তারা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি বলতে পারি? বৃক্ষছেদনের ফলে কার্বন ডাই অক্সাইড এর গ্রাহক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। ঠিক আছে, তাহলে মূল দুটো কারণ দেখো, জীবাশ্ম জ্বালানির প্রচুর দহন হচ্ছে, মানে পোড়ানো হচ্ছে, ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তারা বায়ুমণ্ডলে জমা হচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। 2 নম্বর হচ্ছে যে বৃক্ষছেদন, গাছপালা কেটে দেওয়া হচ্ছে। একমাত্র গাছপালাই কিন্তু কার্বন ডাই অক্সাইডকে শোষণ করতে পারে। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে শুধুমাত্র উদ্ভিদ জগৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য শোষণ করে। এবার গাছ অর্থাৎ উদ্ভিদ জগৎকেই যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডের শোষণ যারা করে তারা কমে গেল। ওই জন্য লিখেছি গ্রাহক সংখ্যা, যারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলে অন্যান্য গ্রিন হাউস গ্যাস যেমন CFC বলো, নাইট্রাস অক্সাইড বলো, এগুলোও কিন্তু দিন দিন বাড়ছে। 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে অন্যান্য গ্রিন হাউস গ্যাস গুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো এই গেল বিশ্ব উষ্ণায়নের 3টে কারণ। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন, 2 নম্বর হচ্ছে ক্রমশ বৃক্ষচ্ছেদন, আর 3 নম্বর হচ্ছে যে অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো বিশ্ব উষ্ণায়নের ফল কি, বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি প্রভাব হচ্ছে দেখো, যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে দিন দিন প্রত্যেক বছর, এই বছর যতটা গরম আগামী বছর তার থেকে বেশি গরম হচ্ছে, তারপরে বছর আরো বেশি গরম হচ্ছে, মানে দিন দিন উষ্ণতা বেড়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 1 নম্বর, এটা তো বিশ্ব উষ্ণায়নের জন্যই।
2 নম্বর হচ্ছে যে দেখো, যদি মেরু অঞ্চলে কি আছে, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ জমে আছে, সেখানে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে বরফগুলো কি হবে, গলে যাবে। গলে গেলে কি হবে বলতো, প্রচুর বন্যার সৃষ্টি হবে। সব বরফ যদি গলতে লাগে তাহলে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। প্রভাব, এটা একটা প্রভাব। তারপরে হচ্ছে এবার দেখো পৃথিবী পৃষ্ঠের কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে। তো এবার এমন কিছু জীব বা কীট পতঙ্গ আছে, তারা একটা নির্দিষ্ট উষ্ণতার উপরে বেঁচে থাকতে পারবে না। তাহলে একটা সময় যখন উষ্ণতা বাড়তে বাড়তে সেই সীমাটা পেরিয়ে যাবে, তখন কিছু কীট পতঙ্গ বা কিছু প্রাণী চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে কিছু জীব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে দেখো বিশ্ব উষ্ণায়নের 3টে প্রভাব। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একটা। 2 নম্বর হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে, সেটা হতে পারে। 3 নম্বর, উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে কিছু জীব চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, মানে আর তাদের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে, এমন ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তাহলে দেখো, এই যে গ্রিন হাউস গ্যাস গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। গ্রিন হাউস গ্যাস গুলো যদি বায়ুমণ্ডলে কমানো যায়, তাহলে বিশ্ব উষ্ণায়নটাকে মানে রোধ করা সম্ভব হবে। তাহলে কি কি করলে হতে পারে, দেখো প্রথমে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আমাদেরকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানির দহন বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ কমাতে হবে। ঠিক আছে, তাহলে হেডিং হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের পদক্ষেপ। গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের পদক্ষেপ। কি কি পদক্ষেপ নিতে হবে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে গেলে? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, একবারে চোখ বুঝে, যে কার্বন ডাই অক্সাইড কারা বায়ুমণ্ডলে, কার্বন ডাই অক্সাইড জমা করছে কারা, জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2 নম্বর, তাহলে কার্বন ডাই অক্সাইড কারা শোষণ করতে পারে, উদ্ভিদ। তাহলে বৃক্ষ লাগাতে হবে, মানে অরণ্য ছেদন বা বৃক্ষ ছেদন বন্ধ করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। তাহলে বৃক্ষ ছেদন বন্ধ করতে হবে এবং কি করতে হবে, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এই গেল যে কি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস। তারপরে আরেকটা জিনিস খুব ভালোভাবে, যে সিএফসির ব্যবহার, ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার পুরোপুরি কিন্তু বন্ধ করতে হবে। সিএফসি এর ব্যবহার কমাতে হবে। এই 3টে পদক্ষেপ নিলে গ্রিন হাউস গ্যাসগুলোকে মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর গ্রিন হাউস গ্যাসগুলো যদি নিয়ন্ত্রণে থাকে,
তাহলে বিশ্ব উষ্ণায়নের মতো ভয়ঙ্কর ঘটনাটিকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাবে। তো এই হচ্ছিল আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু। তো যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমরা।